গোটা পৃথিবীর মানুষজন, পৃথিবীবাসীর কাছে এই সময়টা, এই সন্ধিক্ষণটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন না, কারণ 8 দিন, যে সময়টা 8 দিন ছিল, সেই সময়টা 9 করে 9 মাসে গিয়ে দাঁড়িয়েছে। সুনিতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোর যারা আটকে ছিলেন মহাকাশে, অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশন, এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে তারা রওনা দিয়েছিলেন 5ই জুন 2024। তারপর 9টা মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ বোয়িং CST-100 স্টারলাইনে যে ক্যাপসুল, স্টারলাইন ক্যাপসুল, সেই ক্যাপসুলে করে রওনা দিয়েছিলেন তারা। যাত্রার শুরু থেকেই ছিল যান্ত্রিক ত্রুটি এবং তারপর অনেক ঝড়ঝঞ্ঝা কাটিয়ে তারা যদিও বা পৌঁছেছেন, কিন্তু সেখানেও সেই মহাকাশযানে করেই তাদেরকে ফিরিয়ে আনার ঝুঁকি নেয়নি নাসা। ফিরিয়ে আনা হয়েছে শুধু মহাকাশযানটিকে। তারপরেই ক্রিউ 9-এর সেখানে পৌঁছানো এবং ড্রাগন যানের পৌঁছানো, এবং পরবর্তীতে আমরা দেখলাম গত শনিবার ক্রিউ 10, ইলন মাস্কের স্পেস এক্সের ক্রিউ 10, 4 মহাকাশচারী সহ তা গিয়ে ডকিং করলো আন্তর্জাতিক স্পেস স্টেশনে। এবার এখান থেকেই, অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশনে যখন ক্রিউ 10 ডকিং করলো, পৌঁছতে সময় লাগে 28 থেকে 29 ঘন্টা, এবং সেখানে পৌঁছানোর প্রায় 1 ঘন্টা পর দরজা খোলা সম্ভব হয় নানান বিষয় পর্যালোচনা করে। এবং সেখান থেকেই সুনিতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোর তারা তাদের যে কাজ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই কাজ তারা কতটা শেষ করতে পারলেন, কতটা বাকি রইল, কি করলেন, এই সমস্ত কিছু হ্যান্ডওভার করবেন ক্রিউ 10-এ থাকা 4 মহাকাশচারীকে। তারপর সমস্ত কাজ বুঝিয়ে দেবার পর সেখান থেকে রওনা দেওয়ার পালা, এবং সেই মতো রওনা দিয়েও দিয়েছেন। ক্রিউ 9-এ করে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোর, সঙ্গে রয়েছেন নিক হক এবং আলেকজান্ডার গর্বুনভ, যারা ড্রাগন যানে করে গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশন। আর এই 4 জন যারা ফিরে আসছেন, অর্থাৎ পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আসতে সময় লাগবে কম করে 17 ঘন্টা। এবং এই 17 ঘন্টা জার্নি, এখনো অনেকগুলো বিষয় রয়েছে যা অত্যাধিক চ্যালেঞ্জিং, কিন্তু তারপরেও গোটা পৃথিবীবাসী অপেক্ষা করে রয়েছেন এই শুভক্ষণে। যেমনটা খবর নাসার তরফ থেকে যা জানানো হয়েছে, তাতে আগামীকাল অর্থাৎ 19শে মার্চ ভোর 3:27 নাগাদ ফ্লোরিডা উপকূলে হবে অবতরণ। আর এই স্প্ল্যাশ ডাউন পদ্ধতি, এই স্প্ল্যাশ ডাউন, সেই স্প্ল্যাশ ডাউনও অনেকাংশে চ্যালেঞ্জিং। তারপরও যেহেতু প্রত্যেকটা স্টেপ 8ই জুন রওনা দেওয়া থেকে শুরু করে ক্রিউ 10-এর রওনা দেওয়া এবং তার পাশাপাশি ক্রিউ 9-এ করে ফিরে আসার এখনো পর্যন্ত প্রত্যেকটা স্টেপ পুঙ্খানুপুঙ্খভাবে তারা কভার আপ করেছেন, সেক্ষেত্রে অনেকটাই নিশ্চয়তা এসেছে। আর এখান থেকে দাঁড়িয়ে আনন্দের মুহূর্ত, আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্ত, এবং সেখানে থেকে 9টা মাস সেখানে থাকা এবং তারপর পৃথিবীতে ফিরে আসার সবুজ ইঙ্গিত পাওয়ার পর সুনিতা উইলিয়ামস তিনি কি জানাচ্ছেন, তিনি কি বলছেন, শোনাবো আপনাদের, শুনুন। Had opportunities to do all sorts of science, spacewalks. It's varied and pretty awesome, actually, opportunity to do something different every single day. You can see Butch Wilmore with the different canisters to collect those microorganism swabs. These are called astrobees. So they actually can come off the wall and fly around. Huge opportunities for people to test out guidance navigation control on a quote-unquote spacecraft in microgravity inside here. So we have companies, universities, students all flying these astrobees around at different times. Some of them are actually even grabbing onto other pieces that we might have floating around, and that might help us clean up space debris. We have a tray right here that does some combustion experiments. Right on the other side of Butch is a glove box where we've done some stem cell research as well as DNA sequencing. And there's an airlock where it can take payloads out of the space station, and those could be Earth observation satellites. They could be launchers of other microsatellites. They could be doing all sorts of amazing stuff. অর্থাৎ এই 9টা মাস যেমন
তারা দিয়েছেন অর্থাৎ কাজ করছেন, ঠিক তেমনই তারা নিয়েওছেন অর্থাৎ অভিজ্ঞতা সঞ্চয়ও করেছেন। আর এরই মাঝে দাঁড়িয়ে যে ছবিগুলো বারংবার আমাদের কাছে আসছে নাসার তরফ থেকে, কারণ নাসার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে গোটা প্রসেসিং অর্থাৎ আনডকিং থেকে শুরু করে স্প্ল্যাশ ডাউন প্রত্যেকটা স্টেপ নাসার তরফ থেকে লাইভ সম্প্রচার করা হবে এবং সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আনডকিং থেকে শুরু করে তাদের পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেওয়া, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এর আগে যতবার আমরা এ নিয়ে আলোচনা করেছি বিশেষ গুরুত্বপূর্ণ যে দিকগুলো সামনে এসেছে আলোচনায়, তা হলো একদম শুরু থেকে প্রত্যেকটা স্টেপ, যে স্টেপগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিংও বটে, প্রতিবন্ধকতা ছিল, রয়েছে এবং থাকবে, যতক্ষণ না সফলভাবে অবতরণ হচ্ছে ততক্ষণ সকলের নজরে এই ক্রিউ 9। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিশেষ দিকগুলো অর্থাৎ যাত্রা করবার সময় থেকে, স্টার লাইনে যাত্রা করবার সময় থেকে যে যান্ত্রিক ত্রুটির মধ্যে বারবার পড়তে হয়েছিল সুনিতা উইলিয়ামসের, তারপর সেই ঝড় ঝাপটা অতিক্রম করে যখন তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন এবং তাদেরকে আনার দায়িত্ব ইলন মাস্কের স্পেস এক্সের ক্রিউ 10-এর, সেই ক্রিউ 10-এ যারা ছিলেন অর্থাৎ সেই ক্রিউ 10-এরও 4 নভোশ্চর ছিলেন, তাদের মধ্যে নাসার তরফ থেকে অ্যাম ম্যাকলেন ছিলেন, নিকোল আয়ার্স, জাপানের তরফ থেকে জাক্সার প্রতিনিধি চাকুয়া ওনিশি ছিলেন এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ তারা ছিলেন। এবং তারা সেখানে পৌঁছানোর পরই সুনিতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোর তারা এতদিন ধরে 9 মাস ধরে যা পর্যবেক্ষণ করেছে সেই সমস্ত তাদের কাজের সমস্ত গতিবিধি তারা বুঝিয়ে দিয়েছেন এই 4 নভোশ্চরকে। সেই কাজ হ্যান্ডওভার করবার পর তারা সেখান থেকে ফিরছেন, ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। এই 17 ঘন্টার মধ্যে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 13 ঘন্টা, আর 13 ঘন্টার অপেক্ষা কম বেশি। এবং সেই 13 ঘন্টা পর নাসার তরফ থেকে জানানো যে সময় 19 মার্চ ভোর 3:27 ফ্লোরিডার উপকূলে অবতরণ করবে, অর্থাৎ সমুদ্রে স্প্ল্যাশ ডাউন হবে। এবং সেই প্রক্রিয়া, স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়াও যথেষ্ট চ্যালেঞ্জিং এমনটা মহাকাশ বিজ্ঞানীরা তারা জানিয়েছিলেন। তবে সমস্ত পরিস্থিতিগুলোর দিকে নজর রেখে যেমনটা ক্রু ড্রাগন ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে ছিটকে পড়বে, যেমনটা বলা হচ্ছে, অর্থাৎ স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়া যেভাবে কাজ করবে, ক্রিউরা সেই গাড়িটিকে উদ্ধার করবে এবং নভোচারীদের জাহাজে উঠতে সাহায্য করবে। এরপরই 4 জনকে হিউস্টনে নিয়ে যাওয়া হবে, যা জনসন স্পেস সেন্টারের আবাসস্থল, যা নাসার মানব মহাকাশ অভিযানের কেন্দ্রস্থল। এবং তারই পাশাপাশি এই স্প্ল্যাশ ডাউন সঠিকভাবে হওয়া তার উপর নির্ভর করছে সুস্থ অবস্থায় সুনিতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোরদের পৃথিবীতে ফিরে আসা। এই মুহূর্তে মহাকাশ বিজ্ঞানী আব্দুল্লাহ মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, আরও একবার যে প্রশ্নটা আমাদের তরফ থেকে রাখতে চাইবো, সিএনএ আরও একবার স্বাগত জানাবো। সকালেও আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে এই গোটা প্রক্রিয়াকরণ অর্থাৎ ক্রিউ 9-এ করে পৃথিবীতে অবতরণের এই যে পথ, এই পথে এখনো কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা বা এই মুহূর্তে ঠিক কোন অবস্থানে রয়েছে ক্রিউ 9, যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে। হ্যাঁ, ক্রিউ 9 করে তারা ফিরবেন এবং প্রাথমিক কাজ যে কটা স্টেপ আছে, প্রাথমিক কাজ হচ্ছে যে ক্রিউ 9-এ ঢুকে সেখানে হ্যাচ বন্ধ করা। এখন হ্যাচ বন্ধ করে, যেটা অলরেডি হয়ে গেছে, হ্যাচ বন্ধ করার পরে তাদের দেখে নাও কিছু ঠিকঠাক আছে কি এবং সেখান থেকে কোনো লিক আছে কিনা সবকিছু সন্তোষজনক হলে সেখান থেকে আনডক করা, এটা তারপরের ধাপ। আনডকের পরেই যে আনডক করে এইটা মোটামুটি আমাদের যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেখান থেকে অনেকটা দূরে সরে যাবে। দূরে সরে যাওয়া মানে হচ্ছে নামার পথ প্রশস্ত হওয়া এবং এটা নামতে শুরু করবে।
এই যে নামতে শুরু করবে, সেটা পৃথিবীতে ঘুরতে ঘুরতে নামতে শুরু করবে মোটামুটি 435-40 কিলোমিটার উপর থেকে। এবার নামতে নামতে আরো যখন কমে আসবে, তখন একটা সময় যে আর একটা প্রক্রিয়া, যে অনেকগুলো ধাপ, তার মধ্যে সেটা এখন আসেনি। সেটা অনেকক্ষণ ধরে নামতে নামতে অরবিট কমে আসার সঙ্গে সঙ্গে একটা জায়গায় মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি, সেখান থেকে যে ওনারা স্পেস ক্রাফটে আসছেন, সেখান থেকে ওটা একটা মডেল বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে যে ক্যাপসুলে ওটা নামবে, এটা মোটামুটি তখন আর খুব একটা কন্ট্রোলের মধ্যে থাকবে না, কারণ সবকিছু ঠিকঠাক থাকলে, যেটা এখন একটা টিম ওয়ার্ক, যে এখন স্পেস ক্রাফটে যারা আছেন, সুনিতা উইলিয়ামস সহ আরো 4 জন, তাদের এবং কন্ট্রোল রুম নাসা, এখান থেকে মোটামুটি সবকিছু কন্ট্রোল হচ্ছে। সুতরাং একটা অ্যাঙ্গেলে আসার ওখান থেকে যেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে ক্যাপসুলটা নামতে শুরু করবে এবং বেশ গতিবেগ সঙ্গে নামবে। তাপমাত্রা অনেক বেড়ে যায় এই সময়, যার জন্য প্রপার ফিল্ডিং সবকিছু করা আছে। এই ধাপটা খুবই ইম্পর্টেন্ট। এই ধাপটা একটা সত্যিকারই চ্যালেঞ্জ, এবং আশা করি সেই চ্যালেঞ্জ তারা পেরিয়ে আসবেন এবং একটা সময় প্যারাশুট খুলে যাবে, গতিবেগ কমবে, শরীরটা কমলে সমুদ্রে সেটা স্প্ল্যাশ ডাউন হবে। স্প্ল্যাশ ডাউন হওয়ার পরে সেখান থেকে তাদের রিকভার করা হবে। এই একটা প্রসেস। সুতরাং অলরেডি প্রথম দফা শেষ, দ্বিতীয় স্টেজ শেষের মুখে বা শেষ, থার্ড স্টেজে প্রবেশ করতে যাচ্ছে বা অলরেডি করেছে। এই থার্ড স্টেজটা অনেকক্ষণ সময়, ফোর্থ স্টেজ আসতে এখনো আছে, অবশ্যই চ্যালেঞ্জিং। এই যে থার্ড থেকে ফোর্থ, এটা খুবই চ্যালেঞ্জিং এবং এটা এটা আমরা সবাই আশাবাদী। স্যার, সেক্ষেত্রে একটা বিষয় একটু জানতে চাইবো, কৌতূহল বশতই এই প্রশ্ন হয়তো দর্শকদের মনে, সাধারণ মানুষজনদের মনেও ভীষণভাবে রয়েছে, যে এই পৃথিবীতে অবতরণ সফলভাবে স্প্ল্যাশডাউনের পর স্বাভাবিক জীবনযাত্রায় ফেরা বা এই একদম এই জিরো গ্র্যাভিটিতে থাকা 9টা মাস কাটানোর পর সুনিতা উইলিয়ামসরা কতটা আরও বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে তাদেরকে এই স্বাভাবিক মানব জীবনে ফেরার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে? হ্যাঁ, প্রতিবন্ধকতা হচ্ছে যে স্পেসে থাকাকালীন, ধরুন আমাদের যেমন একটা গ্র্যাভিটি আছে, চলাফেরা হাঁটা সবকিছু এখানে করছি, এই সে থাকাকালীন আপনারা দেখেছেন সুনিতা উইলিয়ামসটা অন্যরা প্রায় সঙ্গে ভেসে বেড়াচ্ছে আর কি। এই যে অবস্থা আছে, সেখানে আপনার বোন ডেনসিটি, বোন লস হয়। আমরা এখানে উঠে হাঁটছি আর করছে, ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, সেটা ওখানে সম্ভব নয়, যদিও কিছু ওখানে এক্সারসাইজের আছে, কিন্তু তাহলে মাসেল লস হয়। তো এই অবস্থায় আসার পরে জেনারেলি ওখানে অনেক প্র্যাকটিস করে সেটা খানিকটা রিকভারি করার চেষ্টা করা হয়, কিন্তু সত্যি 100% তো হয় না। সুতরাং আসার পরে যে কিছু হাঁটা চলা বা কিছু কয়েকদিন অসুবিধা হবে না, এটা বলা যায় না, এবং সেটা ধীরে ধীরে কিন্তু রিগেন করে যাবে। একদম বরাবরের জন্য এটা কিছু হবে এরকম আপাতত নয়, এরকম ভাবার কারণ নেই। বছরখানেক বা তার বেশি থেকেছে সুনিতা উইলিয়ামসরা 9 মাস থাকতেন। সবচেয়ে সমস্যা হচ্ছে যে 8 দিনের জন্য গিয়ে যদি 9 মাস থাকতে যাওয়া যায়, তাহলে একটা মনস্তাত্ত্বিক দিক, একটা সকলেরই উদ্বেগের দিক, একের পর এক বিভিন্ন যান ফেলিওর করছিল, সেই হিসেবে তো এটা একটা বেশ বড় পদক্ষেপ এবং গোটা পৃথিবী সব দিকে তাকিয়ে আছে। এবং আপনার যে প্রশ্ন, ওনারা প্রাথমিক কিছু অসুবিধা ফেস করলেও এটা রিকভার করে যাবেন কিছুদিনের মধ্যে। আচ্ছা, বেশ। সেক্ষেত্রে দাঁড়িয়ে স্যার আরেকটা বিষয় একটু জানতে চাইবো, অর্থাৎ এই যে বিষয়গুলো, সব থেকে বড় কথা এই স্প্ল্যাশডাউনের কথা আপনি বলছিলেন, বা পরবর্তীতেও অনেক রকমের প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু তারপরে দাঁড়িয়েও 9 মাস পর যখন অনেক আশা আশঙ্কার দোলাচলে গোটা পৃথিবীবাসী চলে গিয়েছিল যে আদৌ সুনিতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা যাবে কিনা, সেখান থেকে দাঁড়িয়ে আজকের এই দিনটা তো এক প্রকার সাফল্য, তা কতটা উদযাপনের? হ্যাঁ, সকলের একটা আশঙ্কা ছিল ফিরিয়ে আনা যাবে কিনা, কিন্তু যারা সায়েন্টিস্ট এবং সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, তারা সুনিতা উইলিয়ামস কে ফিরিয়ে আনা যাবে না এরকম মনে করেননি।
কারণ ওনারা যে আপনার নাসার যে স্পেস ক্রাফটে ওনারা গিয়েছিলেন, তাতে চালায় না, তাতে ফেরার কথা, সেটা ত্রুটির কারণে ফিরে আসেনি। তখনই ঠিক হয়ে গেছিল যে ওনাদেরকে ওখানে আবার থাকতে হবে। এরপরে আপনার ক্রু 9 মিশন, সেখানে যখন যাওয়া হল, লোক পাঠানো হলো, যেটা মাস 6 আগে, তারপরে কিন্তু সুনিতা উইলিয়ামসদের পরে, তখন সেখানে 4 জন যাওয়ার কথা ছিল, কিন্তু অলরেডি যেহেতু 2 জন ওখানে আছেন, সুনিতা উইলিয়ামস আর উইলমোর, সুতরাং 4 জনের বদলে 2 জনকে পাঠানো হয়। এই যে 2 জন আরো গিয়েছিলেন এবং ওখানকার 2 জন, 4 জন মিলে আরো কাটালেন, সেইটা কিন্তু নাসার বিজ্ঞানীরা এবং অন্যান্যরা জানতেন। তো কিছু দোলাচল ছিল, মাঝখানে কিছু এক্সপেরিমেন্ট ফেল, অবশ্যই কিছু ফেল হয়েছে, কিন্তু বিজ্ঞানীরা যারা এর সঙ্গে জড়িত তারা প্রত্যয়ী ছিলেন ফিরে আসবেন। নানা আশঙ্কা সাধারণ মানুষ এবং বারবার ফেল করার ফলে আমাদের সকলের মধ্যে একটু সন্দেহের বাতাবরণই তৈরি হয়েছিল যে এটা ওনাদেরকে আর ফিরিয়ে আনা যাবে কি না। সেই আশঙ্কার অবসান করিয়ে ওনারা ফিরে আসছেন, খুবই আনন্দের বিষয়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো স্যার এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে শুরু থেকেই যে প্রতিবন্ধকতাগুলো এসেছিল, অর্থাৎ 12ই মার্চ নাসা স্পেস এক্স রকেট পাড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু লঞ্চের কিছু আগে থেকেই ত্রুটি তৈরি হয়েছিল, গন্ডগোল ধরা পড়েছিল রকেটের হাইড্রোলিক সিস্টেমে, সেই কারণে বাধ্য হয়ে মিশন বাতিল করা হয়েছিল। এর আগে 3 বার ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে নাসা। যান্ত্রিক ত্রুটির কারণে মিশন বাতিল করতে হয়েছিল নাসাকে, অর্থাৎ বারবার বাধার মুখে পড়া সত্ত্বেও, একদম শুরু থেকে, যাত্রার শুরু থেকে পরবর্তীতে অধিকাংশ সময় বাধার মুখে পড়া সত্ত্বেও অবশেষে সমস্ত রকম জট, সমস্ত রকম প্রতিবন্ধকতা একটু একটু করে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোর সহ 4 মহাকাশচারী, এবং তাদের মধ্যে এই 2 জন, অর্থাৎ সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর, যারা প্রায় 9 মাস আটকে ছিলেন, অর্থাৎ আসতে পারেননি। এটা ঠিক যে তারা সেই সময়ে তাদের অনেকাংশেই কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন। যে এর আগে একাধিক সময়, বিভিন্ন সময় ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনি ভীষণ স্পষ্টভাবে আমাদেরকে দেখিয়েছেন, আমাদের দর্শকদেরও বুঝতে সুবিধা হয়েছে ঠিক কীভাবে, অর্থাৎ স্প্ল্যাশ ডাউন থেকে শুরু করে প্রত্যেকটা পদ্ধতি, এই মুহূর্তে কোন অবস্থানে রয়েছে ক্রিউ 9, এবং এরপর ধাপে ধাপে ঠিক কোন কোন পদ্ধতি বাকি রয়ে গিয়েছে পৃথিবীতে ফিরে আসার জন্য। দেখুন, 10:30টার পর থেকে যখন এটা আনডকিং হলো এবং সেটা এক্সক্লুসিভ জোন থেকে বেরিয়ে চলে গেল, তারপরে সার্ভিস মডিউলে প্রপেলেন্ট চালু হয়েছে এবং সেটা আস্তে আস্তে সেটাকে ঘুরতে ঘুরতে পৃথিবীর চারিদিকে প্রায় একই স্পিডেই ট্যানজেন্সিয়ালি ঘুরতে ঘুরতে সে কিন্তু আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছে। এবং সেই নিচে নামাটা ডাইরেক্টলি করতে পারে না, কারণ তাতে প্রচণ্ড হিট জেনারেটেড হবে এবং অনেক বেশি রিস্ক থাকে। সেই জন্য ধীরে ধীরে 17 ঘন্টা ধরে ওদের মেন কাজ হচ্ছে 427 কিলোমিটার থেকে 100 কিলোমিটারে নেমে আসা। আপনারা জানেন যে 100 কিলোমিটার হচ্ছে কারমান লাইন, কারমান লাইনের ওপরটা মহাকাশ আর নিচটাকে বলা হয় পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে। ফলে এই কারমান লাইনের ওপর দিয়ে যে কোনো যান যে কোনো দেশের ওপর দিয়ে যেতে পারে, কিন্তু কারমান লাইনের নিচে একমাত্র ন্যাশনাল স্পেস ভায়োলেট করতে গেলে পাশের দেশের পারমিশন নিতে হয়। তো এই কারণে 100 কিলোমিটার একটা সুন্দর বাউন্ডারি, যেখানে এসে সার্ভিস মডিউলটা যেটা সুনিতা উইলিয়ামসদেরকে এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে ডিঅরবিট করে 100তে নিয়ে এসেছে। কালকে সকাল 2:40 নাগাদ সেই সার্ভিস মডিউলটি কিন্তু সেপারেট হয়ে যাবে এবং সুনিতা উইলিয়ামসদেরকে ঠেলে দেবে পৃথিবীর দিকে। এবং যেদিকটা হিট শিল্ড আছে, অর্থাৎ যেদিকটা মোটা দিকটা, অর্থাৎ সুনিতা উইলিয়ামসদের পিঠের দিকে দেখবেন যে স্পেস এক্সের মডিউলটা অনেক বেশি চওড়া এবং সেখানে হিট শিল্ড আছে, যারা হিটটাকে অ্যাবজর্ব করতে পারবে। সেই দিকটাকে পৃথিবীর দিকে মুখ করে ছুড়ে দেওয়া হবে এবং সেইটা আস্তে যখন যাচ্ছে, যেহেতু ভোঁতা দিকটা এগিয়ে যাচ্ছে, সেই ভোঁতা দিকটা এগিয়ে যেতে যেতে ব্রেক কষতে যাবে এবং সেই ফ্রিকশানে প্রচণ্ড হিট জেনারেট করবে এবং যখন 60-65 কিলোমিটার উঁচুতে সেখানে প্লাজমা তৈরি হবে। প্লাজমা বলের মধ্য দিয়ে যন্ত্রটা 5 মিনিট মতো যাবে এবং সেই সময় সমস্ত কমিউনিকেশান বন্ধ হয়ে যাবে। এই কমিউনিকেশানের পরে যখন আবার কমিউনিকেশান রিএস্টাবলিশড হবে, এই ধরুন 2:55 কি 3টে এরকম সময় যদি কমিউনিকেশানটা আবার শুরু হয়, তাহলে বুঝতে পারছেন যে
সমস্ত কিছু একদম পারফেক্ট যাচ্ছে এবং কল্পনা চাওলাদের মতো ফেট এখানে হবে না, কারণ ওটা খুব রিস্কি রিজিয়ান হচ্ছে যখন ওই প্লাজমার মধ্য দিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে রিস্কি মোস্ট ডেঞ্জারাস পার্ট যেটা। তারপরে যখন নিচে চলে এলো আবার কমিউনিকেশন এস্টাবলিশ হলো, তারপরে এখন মেন কাজ হচ্ছে ব্রেক সুপারসনিক থেকে ওটাকে সাবসনিকে নামিয়ে আনা এবং সাবসনিক থেকে আস্তে আস্তে অলমোস্ট 0 স্পিডে নামিয়ে আনা। তার জন্য ড্রোপ প্যারাশুট আছে, সেই প্যারাশুট তার ব্রেক চিপবে, তারপরে তার নর্মাল প্যারাশুট আছে 11 কিলোমিটার উঁচুতে খুলে যাবে, তারা ধীরে ধীরে 1-2 সেন্টিমিটার পার সেকেন্ডে এসে লঞ্চ করবে একদম স্মুথলি। ফলে এটা আমাদের কাছে সেই জন্য এখন পর্যন্ত একটা আনসার্টেনটি আছে, সেটা হচ্ছে সেই প্লাজমার মধ্য দিয়ে যখন যাবে কালকে রাত্রি 2:50 নাগাদ, তখনই হচ্ছে আমাদের কাছে একটা রিস্কি ব্যাপার হবে। কিন্তু 2:41 পর থেকে সুনিতা উইলিয়ামসরা অন দেয়ার ওন, তাদের কিন্তু আর কোনোভাবেই তারা আর ফিরে যেতে পারবে না মহাকাশে, তাদেরকে পৃথিবীতে নামতে বাধ্য এবং সে একটা পার্টিকুলার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে তাদেরকে ছোড়া হবে যাতে প্রচণ্ড হিট জেনারেটেড না হয়, যাতে তারা অ্যাটমসফিয়ারের উপর বাউন্স করতে করতে লস্ট ইন স্পেস না হয়ে যায়। ওই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের মধ্য দিয়ে যাওয়ার সময় ক্রিটিক্যাল হিট জেনারেটেড হবে, তারা যদি বেঁচে থাকে ভেতরটা সুন্দরভাবে টেম্পারেচার মেনটেন হয়, তাহলে অবশ্যই যখন তারা 40 কিলোমিটার উঁচুতে যখন আবার সেই হ্যালো শুনতে পাবো ওনাদের কাছ থেকে, বুঝবে যে অ্যাবসলিউটলি এভরিথিং ইজ ফাইন এবং এখন শুধুমাত্র ওদের স্পিড ব্রেক করতে করতে সমুদ্রে নামার অপেক্ষা। একেবারে স্যার, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে বিষয়গুলো অর্থাৎ স্প্ল্যাশ ডাউন পর্যন্ত এবং তারপর সুস্থভাবে ফিরে আসা এবং তারপর স্বাভাবিক জীবনযাত্রা, গত পরশু আপনার সাথে কথা হচ্ছিল যে ঠিক কী কী প্রতিবন্ধকতা থাকতে পারে এবং খুব স্বাভাবিকভাবেই একরকমভাবে তারা 9টা মাস কাটিয়ে এসেছেন, যেখানে 8 থেকে 9 দিনের বেশি থাকার পরিকল্পনা তারাও সেক্ষেত্রে করেন না। তাই পরবর্তী পদক্ষেপগুলো দেখুন, প্রথম কথা তো হচ্ছে যে নাসা দুটো কোম্পানিকে দায়িত্ব দিতে চেয়েছিল যাতে এলন মাস্কের কোম্পানিটা একমাত্র মনোপলি না হয়। সেই জন্য অল্টারনেটলি যখন আপনাকে স্পেস স্টেশনে লোক পাঠাতে হবে তখন একবার স্পেস এক্সে একবার বোয়িংকে দিয়ে, এটা হচ্ছে নর্মাল নিয়ম। তা না হলে আপনি মনে করুন যদি স্পেস এক্স দায়িত্বটা পায় বারবার, তাহলে সে নাসাকে ব্ল্যাকমেল করতে পারে ইন প্রিন্সিপাল। সেই জন্য মনোপলিটা কখনোই নাসা অ্যালাউ করে না। সেই জন্য নাসা যেটা প্রথমবার যেটা ছিল বোয়িংকে অনেস্ট টু গুডনেস তারা চেয়েছিল বোয়িং স্টারলাইনার যেন ফাংশন করে এবং সেখানে সার্টিফিকেট যেন সুনিতা উইলিয়ামস দেয়, যে কোনো কারণেই হোক। সেইটা উইলিয়ামসের সার্টিফাই করার মতো পজিশনে আসেনি, অথচ ওটা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে ফিরে এসেছে। তারপর থেকে ওনাদের বিভিন্ন কাজ নাসার বিভিন্ন টাস্ক দিয়েছে, তাদের কোথাও চুপচাপ বসিয়ে রাখেনি। তারা অত বড় একটা সুযোগ পেয়েছে মহাকাশ গবেষণাতে, এবং সেই যে আপনাকে বুঝতে হবে যে 2 ধরনের মহাকাশ গবেষণা আছে। একটু ডাইভার্ট করছি, কেননা লোকেরা মনে করে মহাকাশে বোধহয় লোকেরা একটা পার্টিকুলার কারণে যায় কিংবা কিছু। আপনাকে দেখতে হবে যে মহাকাশে 2 ধরনের যন্ত্র যায়। যেমন জেমস ওয়েব সারাদিন ধরে যেসব ডাটাগুলো পাঠাচ্ছে সেগুলো মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে প্রথম গ্যালাক্সি কবে তৈরি হয়েছিল, এই যে নলেজগুলো, এগুলো যারা যারা মহাকাশ গবেষণা করে তাদের পক্ষে খুব উপকারী। নতুন করে থিওরি তৈরি করতে হতে পারে, মহাকাশ বিভিন্ন চিপ তৈরি হলো, এটা কিন্তু রাস্তার কোণে যে পানের দোকানদারটা তার কিন্তু ইন্টারেস্ট নেই। অথচ যদি কালকে যদি এলন মাস্ক যদি কালকে মঙ্গল গ্রহে নামে, তাহলে দেখবেন রাস্তার প্রত্যেকটা মানুষ এটা নিয়ে কথা বলছে। ফলে এই যে দুটো আসপেক্ট আছে, একটা হচ্ছে ডিসকভারি মোড, একটা হচ্ছে আপনার এক্সপ্লোরেশন মোড। এই এক্সপ্লোরেশন মোডে যাওয়ার আগে, মঙ্গলে যাওয়ার আগে আপনাকে তিলে তিলে বুঝতে হচ্ছে যে কি কি ধরনের জিনিস প্রবলেম ফেস করতে পারা যায়। এই যে প্রবলেম, এই যে 9 মাস ধরে ওনারা আছেন, এই তার সমস্ত গবেষণাগুলো কাজে লাগবে এলন মাস্কের মঙ্গল গ্রহে যেতে। একদমই তাই, এবং এই প্রত্যেকটা দিন অর্থাৎ এই 9 মাসের এক একটা দিন এক এক রকম অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে আনবার পর পরবর্তীতে তা আবার অন্য কোনো পদক্ষেপে, যে আপনি বলছিলেন যে মঙ্গল যাত্রার ক্ষেত্রে, একদমই তাই, মঙ্গল যাত্রার ক্ষেত্রে সেগুলো আবার পুট করা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ জানাবো স্যার এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী, কথা বলছিলাম তার সঙ্গে। তবে 9 মাস আটকে থাকা নয়, তার থেকেও বেশি চ্যালেঞ্জিং এই 9টা মাস, টানা 9টা মাস অভিজ্ঞতা সঞ্চয় করা এবং সেই অভিজ্ঞতাকে পরবর্তীতে কাজে লাগিয়ে আরো বৃহত্তর স্বার্থে তা ব্যবহারও করা। অবশ্যই প্রত্যেকটা পদক্ষেপ, নাসার লাইভ সম্প্রচার, এই সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।